হুম। দেখো এখানে যে দুইটা এক্সাম্পল ছিল মেইনলি আমাদের, যে কোনো একটা ওয়েবসাইটের ক্ষেত্রে, মানে এখানে হচ্ছে মেইনলি ছিল যে সারা এই ব্যক্তি হচ্ছে মুভি দেখতে যাচ্ছে। এখন তার ফ্রেন্ডের সাথে সে বসে মুভি দেখবে। এখন ওইটা হচ্ছে ইউজার জার্নিটা কিরকম। সে হয়তো জ্যামের মধ্যে বসেছিল, তখন সে বলতেছে যে হচ্ছে ট্রাফিক অলওয়েজ ব্যাড, এখানে সে একটা মানে একটা পেইন পয়েন্ট এখানে একটা আছে, তাই না? হোয়ার ইজ মাই ফ্রেন্ড। এটা একটা পেইন পয়েন্ট, যে সে খুঁজতে চাচ্ছে যে আমার বন্ধুরা কই। বা হচ্ছে ফাইনালি সে হয়তো মুভি দেখতেছে রিল্যাক্স, এত রিল্যাক্সেশন, এখানে হয়তো তার ইয়েটা ভালো, পজিটিভ। তো এভাবে করে সে আসলে জার্নিটাকে আর কিছু না। মানে এখানে হচ্ছে মূলত আমাদের এই ইমোশনটা নিয়ে কাজ করা হয়, সাথে তো আমাদের ওই বিভিন্ন ইয়ে আছে, এই ইয়েগুলো আমাদের আছে, যে যেমন এখানে জার্নি কিভাবে বিল্ড করে সেটা দেয়া। বাট এই দুইটার জন্য এভাবে হচ্ছে মানে এভাবে ডিরেক্টলি হয়তো ইন জেনারেল তোমরা মনে রাখবা যে হচ্ছে কি কি এলিমেন্ট আছে ইউজার জার্নির, এটা ওভারঅল আর কি মনে রাখবে। এরকম মনে রাখলেই হচ্ছে। এবং ডিরেক্ট এভাবে মুখস্থ করতে হবে যে ফার্স্ট এন্ড ফরমোস্ট দ্য অ্যাক্টর, মানে এতে লাইন বাই লাইন পয়েন্ট টু পয়েন্ট একেবারে হুবহু লিখতে হবে এমন কোনো কথা না। জাস্ট তোমরা হচ্ছে একটা রাফ আইডিয়া নিবা যে ইউজার ফ্লো কি, জার্নি কি, কিভাবে তৈরি করা হয়, এগুলো এটার এলিমেন্ট গুলো কি কি, বুঝছো না? এরকম করে হচ্ছে ইয়ে করো। কারণ এটা হচ্ছে মুখস্থ তেমন কোনো জিনিস না। এটা হচ্ছে 13 নম্বর স্লাইড ছিল আমাদের। 14 নম্বর আমাদের যেটা, সেটা হচ্ছে প্রোটোটাইপিং, বুঝছো? প্রোটোটাইপিং থাকলে এখানে তেমন কিছু কোশ্চেন করার নেই হয়তো। কোশ্চেন থাকলে থাকতে পারে যে কেন আমরা প্রোটোটাইপিং করি, প্রোটোটাইপিং থাকলে কি সুবিধা কি অসুবিধা কি। তো এই প্রোটোটাইপিং এর হচ্ছে এই যে এখানে একটা সুবিধা, বিল্ডিং উইদাউট প্রোটোটাইপ এবং উইথ প্রোটোটাইপ হলে এরকম। তারপর হচ্ছে এই যে প্রোটোটাইপিং এর কিছু বেসিক ইয়ে দেয়া আছে, যে কিভাবে কিভাবে করা হয়, কোড, ডাটা, আইডিয়া, আমরা হচ্ছে এভাবে করি। এগুলো তো এখান থেকে তো এগুলো তো এই পেজগুলো থেকে তো কোশ্চেন করার কিছু নেই, তাই না? এটা তো নর্মাল আর কি। স্কেচিং থেকেও ওইরকম যে কোশ্চেন করা যাবে সেরকম নাই আর কি, তোমরা বুঝতে পারো এগুলা। এগুলো থেকেও তেমন কোশ্চেন করার কিছু নাই, বুঝছো? এটা একটু মানে সংজ্ঞা একটু দেখে নিবা যে হচ্ছে লো ফাইবার ডিজিটাল প্রোটোটাইপিং কিরকম। হুম, আর হচ্ছে আমাদের হাই ফাই যেটা আছে সেটা হচ্ছে কিরকম। এই দুইটা একটু সংজ্ঞা দেখে নিবা। এই তো প্রোটোটাইপিং এ জাস্ট বেসিক ধারণাটা নিবা, আর হচ্ছে ওই দুইটার সংজ্ঞাটা নিবা, আর তেমন কিছু এখানে নাই। মানে এখান থেকে কোশ্চেন করার মতো কিছু নাই। তোমাকে তো প্রোটোটাইপ ডিজাইন করতে হবে এরকম খুব ইয়ে না এখানে, তো প্র্যাকটিক্যাল ব্যাপার স্যাপার। এরপর হচ্ছে দেখো 15 15 থেকে শুরু তোমার ইউজেবিলিটি ইভ্যালুয়েশন। ইউজেবিলিটি ইভ্যালুয়েশন আমি বারবার বলতেছিলাম যে এটা আসলে মানে সেই কয়েকটা স্লাইডই কভার করতেছে এবং এটা ইম্পর্টেন্ট। এখান থেকে তোমার ইউজেবিলিটি ডেফিনেশন আসতে পারে, হোয়াট ইজ ইউজেবিলিটি, হ্যাঁ, বা হচ্ছে কি কি কম্পোনেন্টস আছে সেগুলো হয়তো আসতে পারে। তো এখানে হচ্ছে আমার স্পেসিফিক ইউজার স্পেসিফিক গোল, বিভিন্ন কনটেক্সট, এই তিনটে বিষয় ছিল আর কি। দেন আমরা হচ্ছে কি কি অ্যাট্রিবিউট পেতে পারি ইউজেবল প্রোডাক্টের ক্ষেত্রে, ইফেক্টিভনেস, এফিসিয়েন্সি, স্যাটিসফ্যাকশন, এগুলা। Then হচ্ছে আহ, এখান থেকে মানে ইউজেবিলিটি ব্যাপারগুলো থেকে প্রত্যেকটা পেজ থেকে কোশ্চেন করা যেতে পারে। এই জন্য এগুলো হচ্ছে একটু ভালো করে দেখতে হবে। হুম, এবং এটাও ইম্পর্টেন্ট খুবই, যে হচ্ছে ইউজেবিলিটি টেস্টিং এর সাথে ইউজেবিলিটি যে অডিট, সেই দুটার হচ্ছে কি ডিফারেন্সটা কি, বা হচ্ছে সেই দুটা কোনটা কি, সেই দুটা আর কি ভালো মতো দেখতে হবে। এই তো এখানে হচ্ছে এতটুকুই, যে ইউজেবিলিটি আমরা মেনলি বেসিক গুলো এখানে এখান থেকে হচ্ছে দেখি। কম্পোনেন্টস,
ডেফিনেশন আর হচ্ছে ইউজেবিলিটি অডিট এবং টেস্টিং এর মধ্যে ডিফারেন্স ছিল। 16-17 নম্বর পেজে স্লাইডের মধ্যে তো রিপিটেড, তাই না? হম 16-17 নম্বর যেটা, সেটা হচ্ছে মেনলি 15-16-এরই রিপিটেড একটা স্লাইড। এটার কি ভাবে তেমন কিছু নাই। এবং 18 তো নাই, 19 স্লাইড নাই, 20 স্লাইড নেই, আমরা হচ্ছে 21-এ মুভ করি। 21-এ হচ্ছে 21তম যে স্লাইডটা, এটা হচ্ছে মাত্র 5 পেজের। তো এটা যদি স্কিপ করো সমস্যা নাই ডিরেক্ট, কারণ এই ব্যাপারগুলো আমরা হচ্ছে 22 নম্বর স্লাইডে গিয়ে পাবো। 22 নম্বর স্লাইডে গিয়ে পাবো। 22 নম্বর স্লাইডের মধ্যে যে আমরা মেনলি এখান থেকে যেটা পড়ছিলাম, সেটা আমরা হচ্ছে যে এই যে লেকচার 22 নতুন করে দেখবা একটা ইয়ে দেয়া আছে এইটা। মানে তুমি যদি হচ্ছে, আমি এক কথায় বলি যে লেকচার এখানকার যে লেকচার 21, 21 আর লেকচার 22, এই দুইটা বাদ দিয়ে তুমি জাস্ট যদি এইটা পারো লেকচার 22, তাহলে হয়ে যাবে। মানে এই দুইটা মিলে এখানে কভার করা হয়েছে, সাথে এটা এক্সট্রা দিছি। এক্সট্রা তো আমরা হচ্ছে গতকালকে আলোচনা করছিলাম, তাই না? দ্যাট মিনস এই যে আমি তোমাদের লেকচার 22 যেটা হচ্ছে পরে আপডেট করছি, ওইটা হচ্ছে আমাদের মেইন। এটাই হচ্ছে আপডেটেড ইয়েটা। এখান থেকেও আসলে ওই অনেক কিছু কোশ্চেন করা যাবে, কি ইভ্যালুয়েট করবো। এই জাস্ট এগুলো একটু তোমরা মানে এখানে পয়েন্টগুলো মাথায় রাখবা। পয়েন্ট লিখতে পারলেই হচ্ছে অনেকটা সহজ। কারণ তোমার এই লাইনগুলো তো মুখস্থ করার কোনো কিছু দরকার নাই, জাস্ট ইভ্যালুয়েশন ক্রাইটেরিয়া থাকতে পারে। এখানে হচ্ছে টাইম লাইনটা কিরকম, আর্লি নাকি হচ্ছে লেট ইভ্যালুয়েট করবো আমরা। ইউজাবিলিটি ইভ্যালুয়েশন কয় ধরনের হতে পারে, কোয়ালিটেটিভ, কোয়ান্টিটেটিভ, প্রেডিক্টিভ, হ্যাঁ, এগুলা। এবং কোয়ালিটেটিভ এর কি কি স্টেজে হতে পারে, তাই না? বা কি কি মেট্রিক থাকতে পারে, সেগুলো কিন্তু ডিটেলস এখান থেকে পড়তে হবে। কারণ কোশ্চেন করার মতো জায়গা কিন্তু এগুলাই, ইউজাবিলিটি ইভ্যালুয়েশন, যে কোয়ালিটেটিভ ইভ্যালুয়েশন, এগুলো আছে ইন্টারভিউ, এগুলো সম্পর্কে একটু ধারণা রাখতে হবে। ইন্টারভিউ তো সবাই জানি, সার্ভে কি, থিঙ্ক আউট প্রোটোকল কি, মানে এগুলো হচ্ছে সবাই মোটামুটি মানে ইয়ে করা আছে। এগুলো একটু পার্থক্য এখান থেকে মানে কয়েক লাইন করে পার্থক্য অ্যাটলিস্ট মানে অ্যাটলিস্ট এটা দেখবা যে প্রায়র এক্সপিরিয়েন্স এবং হচ্ছে লাইভ ডেমনস্ট্রেশন, সিনক্রোনাস, অ্যাসিনক্রোনাস, এগুলো ডিফারেন্সটা কি, জাস্ট 2-3 লাইন করে হয়তো দেখবে। বা থিঙ্ক আউট প্রোটোকল, পোস্ট ইভেন্ট প্রোটোকল, এই দুটার মধ্যে ডিফারেন্সটা কি সেগুলো দেখতে হবে। এবং এখানে দেওয়াই আছে মেনলি এগুলো, এটা একটু দেখে নিও ভালো মতো। এগুলো দেখতে হবে ভালো মতো, যে কিভাবে কোয়ালিটি ইভ্যালুয়েশন করা হয়, কিন্তু কোয়ালিটি নট কোয়ান্টিটি। এতে হচ্ছে কন্ডাক্টিং কোয়ালিটি ইভ্যালুয়েশন। এবং আমরা তো টেন সিস্টেম ইউজিবিলিটি স্কেল, যেটা এটা তো হচ্ছে বললামই যে এগুলো এভাবে ডিরেক্ট মুক্ত করতে হবে না। বাট আমাদের হয়তো বিভিন্ন এরকম পয়েন্ট দেওয়া থাকতে পারে, যে একের জন্য এরকম পয়েন্ট, দুইয়ের জন্য এরকম পয়েন্ট। তো আমরা ওইভাবে শুরু করে ক্যালকুলেট করতে পারবো, এক্স এর মান বের করে 2.5 দিয়ে মাল্টিপ্লিকেশন করে আলটিমেটলি আমরা সাকসেস স্কোর জেনারেট করবো। সাকসেস স্কোর জেনারেট করার পরে আমাদের হচ্ছে ইভ্যালুয়েশনটা ওইরকম হবে, কত কতজনের মধ্যে কত পার্সেন্ট ইভ্যালুয়েশন, মানে কত। তো তারপর থেকে তুমি ডিসিশন নিবা তোমার সিস্টেমটা হচ্ছে অ্যাকসেপ্টেবল হবে নাকি মার্জিনাল নাকি হচ্ছে নট অ্যাকসেপ্টেবল, এভাবে। এবং যদি হচ্ছে তোমার খুবই লো সাকসেস স্কোর আসছে, তখন তোমার কি করতে হবে সেটা আর কি এখানে বলা আছে একটু। এরপর হচ্ছে কোয়ান্টিটেটিভ, কোয়ালিটেটিভ ইভ্যালুয়েশন গেল, এরপর কোয়ান্টিটেটিভ। কোয়ান্টিটেটিভ ইভ্যালুয়েশন হচ্ছে সমানভাবে ইম্পর্টেন্ট। এখানে দেখো টাস্ক টাইম প্রোটোকল একটু বোল্ড করে দেয়া আছে। তো কোনো একটা মানে কাজ করতে গিয়ে কত টাইম লাগে সেটা হচ্ছে টাস্ক টাইম প্রোটোকল, সেটা মেনলি আমরা বলি। এগুলো কিন্তু ভালো মতো দেখতে হবে। এই যে এই ডিফারেন্স গুলা বিটুইন সাবজেক্ট কম্পারিজন, উইদিন সাবজেক্ট কম্পারিজন, এগুলো দেখতে হবে। এগুলো একটু দেখতে পারো। হাইপোথেসিস টেস্টিং, এটা হচ্ছে আহামরি দরকার নেই। এই হচ্ছে লেকচার 22 আমাদের যেটা। আর 21_2 যেটা, এটা তো হচ্ছে আমাদের ওই দুইটা ট্রাভেল, তোমার হচ্ছে ওদের অ্যাসাইনমেন্ট আর সিটি দিছে আর কি, যে দুইটা ট্রাভেল ওয়েবসাইটের জন্য আমরা হচ্ছে মেইনলি কি করবো, কিভাবে হচ্ছে আমরা একটা টাস্ক করতে গিয়ে ভায়োলেশন গুলো, তাই না? তো এইভাবে তো যেহেতু আমাদের এটা
কি বলে, হয়তো এরকম সিনারিও দিয়ে দিতে পারে যে হচ্ছে কোনো একটা ওয়েবসাইটে গিয়েছি আমি, মনে করো টিকিট করতে গেছি আমি, হ্যাঁ, এখানে এখানে যে মনে করি এটা, যে পারচেসিং রাউন্ড ট্রিপ ফ্লাইট ফ্রম স্যান ফ্রান্সিসকো টু ইস্তানবুল, তাই না? তুমি তো এখানে তোমরা বলে দিচ্ছে যে তুমি এখান থেকে এখানে যাবা এত তারিখে এবং রিটার্ন করবে এত তারিখে। কারণ তুমি কিনতে গিয়ে, টিকিট কিনতে গিয়ে তোমাকে তো ওয়েবসাইট দেখানো যাবে না এখন পরীক্ষার খাতে, তাই না? তো মানে ওখানে তো এক্সপিরিয়েন্স রিয়েল লাইফ, মানে লাইভ তুমি দেখতে পারবে না ওয়েবসাইট। তখন কি করতে হবে, হয়তো এখানে কিছু বলে দিতে পারে যে তুমি কিনতে গিয়ে তুমি হয়তো ফর্ম ভুল মতো সাবমিট করে ফেলছো, অটোমেটিক সাবমিট হয়ে গেছে, তাই না? এটা এরকম একটা মানে কোনো ইরোর থাকার মতো একটা সিনারিও তোমাকে বর্ণনা করবো। বর্ণনা করার পর তোমাকে হয়তো বলতে পারে যে তোমার প্রথম কি ভায়োলেশন মনে হচ্ছে, হ্যাঁ? বা ওইটার সিভিয়ারিটি কেমন হইতে পারে, এখানে হচ্ছে সিভিয়ারিটি গুলো একটু বর্ণনা করা আছে। বা হচ্ছে তুমি ডিসক্রিপশন দাও বা কিভাবে তুমি ওটাকে রিকভার করতে পারো। বুঝতে পেরেছে? মানে হচ্ছে আমরা তো মেনলি এই যে এক্সপেরিয়া এক্সপেরিয়া আমরা হচ্ছে লাইভ তো টিকেট করতে যাই, তাই না? আর তো গিয়েই তো আমাদের প্রবলেমটা ধরা পড়ছে, তাই না? যে আমরা এই কাজ করতে গেছি, কাজ করতে গিয়ে এই প্রবলেমটা ধরা পড়ছে আমার। কারণ আমরা তো লাইভ তোমাকে ওখানে শো করতে পারবো না পরীক্ষার খাতায়। তো তোমাকে কি করতে হবে, সিনারিও বর্ণনা করতে হইতে পারে। বুঝা গেছে? আমরা সিনারিওটা বর্ণনা করে দিলাম, তুমি ওইটার উপর বেস করেই ইয়ে করবা। বুঝছো নাই নাকি? চুপচাপ হয়ে গেছে সবাই? সিনারিও হয়তো দিয়ে দিলাম, ওইটার উপর বেস করে তোমাকে হচ্ছে ইয়ে করতে পারে, অ্যান্সার করতে হবে কি হয়তো থাকতে পারে। কারণ তাছাড়া এখানে তো লাইভ দেখাইতে পারবো না। জি স্যার। এরপর হচ্ছে 23-24 আমাদের তো হচ্ছে এই আমার বলছিলাম আমি দুটো দরকার নাই। উম 23 যেন কি ছিল, অ্যাপ্লিকেশন যেটা, এটা আমরা আগেই দেখছিলাম, এটা দরকার নাই। এবং ফাইনালি আমরা হচ্ছে নিলসেন্স হিউরিস্টিক, যেটা আগেই আমাদের দেখছিলাম এটা, 10টা নিলসেন হিউরিস্টিক। এটা তো হচ্ছে খুবই 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 ইম্পর্টেন্ট, আমরা বুঝতে পারো এটা। প্রত্যেকটা রিয়েল লাইফ এক্সাম্পল সহ পড়বা। 10টা যেন হচ্ছে মানে মাথায় থাকে অলওয়েজ, একটা ভুলে গেলেই সমস্যা। এটা হচ্ছে অবশ্যই মাথায় রাখতে হবে, এবং এখান থেকে খুবই সহজ বোঝা যেতে না, কোশ্চেন ওখান থেকে আসার পসিবিলিটি খুবই বেশি। এবং আমাদের হচ্ছে এই যে স্লাইডটা ইউনিভার্সাল ডিজাইন, এখান থেকেও হচ্ছে মোটামুটি কোশ্চেন আসবে। তো এগুলো হচ্ছে তোমাদের আমি 16 পেজ পর্যন্ত তোমাদের ভালো মতো পড়তে বলছিলাম এখানে, যে মোটামুটি যে 16 পেজ, এই 16 পেজ পর্যন্ত ভালো মতো একটু দেখতে হবে। সনিফিকেশন করবে, ওকে? এই তো ওভারঅল ইয়ে। এখন এর থেকে মোর স্পেসিফিক যদি হইতে যায় তাহলে কোশ্চেন দেখাইতে হবে আর, বুঝো নাই? এর থেকে আর মোর স্পেসিফিক আর মানে দেখানোর মতো আমার কোনো ক্যাপাবিলিটি নাই। কারণ তোমাদের পক্ষ থেকে কোনো কিছু বলার থাকলে বলতে পারো। আর রোল লিখে দাও সবাই যারা লিখো নাই। পরীক্ষায় মানে ডিরেক্ট কোশ্চেন তো কিছু থাকবে, যেহেতু হচ্ছে এটা মানে ইয়া পরীক্ষা হচ্ছে, ফিজিক্যাল পরীক্ষা হচ্ছে, অফলাইন পরীক্ষা হচ্ছে। তো ডিরেক্ট কোশ্চেন তো অবশ্যই কিছু থাকবে, মনে করো হোয়াট ইজ ইউজাবিলিটি, বা হচ্ছে হোয়াট ইজ নিউসেন্স হিউরিস্টিক, তাই না? বা এরকম কিছু থাকতেই পারে, খুব স্বাভাবিক। আর অবশ্যই অবশ্যই কিছু কোশ্চেন আমাদের আহ কি বলে তোমার ইয়ে রিলেটেড থাকবে, অ্যাপ্লিকেশন আর কি, হ্যাঁ? যে তুমি এই 3টা রিয়েল লাইফ সিনারিও বর্ণনা করো, যেগুলো হচ্ছে আমরা মিডিয়ার মধ্যে পাইছিলাম। এই রিয়েল লাইফ সিনারিও বর্ণনা করো, এবং মিডিয়ার মধ্যে তো কয়েকটা খাতায় রিপিটেডলি হচ্ছিল, হ্যাঁ? এরকম এরকম তো হওয়ার পসিবিলিটি এখন কম। আর তোমরা যারা ওই যে ইয়ে দিছিলা অ্যাসাইনমেন্ট, তাদের যারা কপি পাইছি আমি, যাদের ডিরেক্টলি 0 বসাই দিছি, তাদের কপি পাইছি। যারা কপি করছে আর কি মোটামুটি সবাই ধরা পড়ছে, সব ডিরেক্ট 0। ওকে? যেহেতু থার্ড সিটি, এখানে হচ্ছে কোনো কিছু কনসিডার করার ব্যাপার নাই। এই তো আমার পক্ষ থেকে এতটুকু। তোমাদের কোনো কিছু যদি জানার থাকে বলতে পারো। Otherwise, best of luck for your final exam. স্যার হ্যালো স্যার। হুম। স্যার ওই যে কল দিছিলাম স্যার, আমি আপনাকে ইয়াকিন বলছিলাম। কল দিছিলা? জি স্যার, সন্ধ্যাবেলা স্যার, ওই যে গত পরশু দিন স্যার।
কি বিষয়ে ভুলে গেছি একবার বলো একটু। স্যার ওই যে স্যার আমার কাজিন অ্যাক্সিডেন্ট করছিল, তো স্যার আমি যে ক্লাস অ্যাটেন্ড করতে পারিনি স্যার, আপনার 17 থেকে প্রায় গত ক্লাসের আগের ক্লাসটা পর্যন্ত। তো স্যার আমার এই যে ইয়েগুলো সব মিসিং ছিল স্যার, আপনার অ্যাসাইনমেন্ট, তারপর প্রেজেন্টেশন স্যার। আপনি বলছিলেন ওইগুলো রেডি করে রাখতে স্যার, ক্লাসে আপনাকে জানাইতে। ও আচ্ছা, তা তুমি এখন কি প্রেজেন্টেশন দিতে চাও? দিতে চাইলে দিতে পারো। স্যার বলতেছে প্রেজেন্টেশন কি স্যার এখানে এইভাবে দিব নাকি রেকর্ড করে দেওয়া লাগবে? অন্য টিচার রেকর্ড করে নিছে, এই জন্য আর কি বললাম। তুমি এইখানেই দাও। আচ্ছা স্যার, আর হচ্ছে সিটি 3 কে সাবমিট করে দিব স্যার? সিরিজে সাবমিট করো। আর হচ্ছে একটু কমেন্ট স্যার করিও ওখানে। আপনাকে কি কোনো ইমেল দিয়ে রাখবো স্যার? মেল দিও, বা হচ্ছে ওখানে একটা কমেন্ট করে দিও আর কি। স্যার